স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। অন্ধকার কেটে আলোর রোশনাই ক্রিকেট আঙ্গনে, স্বস্তির হাসি ক্রিকেটারদের মুখে। তামিমের বোর্ড দায়িত্বে এসেই ডিপিএল এর সমস্যার সমাধান করে দিয়েছে। শনিবার দলবদলের প্রথম দিনে মোহামেডান ও প্রাইম ব্যাংক আলো কেটেছে। কোন দল কেমন হলো, ডিপিএল নিয়ে ক্রিকেটারদের ভাবনা কি, জেনেছেন সাইফুল রূপক। এই তো সেদিন লজ্জায় মুখ লুকিয়ে তড়িঘড়ি করে পেছনের দরজা দিয়ে বিসিবি ছাড়েন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নয়া প্রেসিডেন্টের আগমনে যেন স্বস্তির হাওয়া, দিন দশেকের মধ্যেই উৎসবের আমেজ। ক্লাবগুলো বেঁকে বসায় ডিপিএল হওয়া নিয়ে ছিল শঙ্কা। বুলবুলের আমলে ঘরোয়া ক্রিকেটারদের মাঝে ছিল রাজ্যের হতাশা। তামিম দায়িত্বে আসাতেই যেন খুলে গেল সব জট। শনিবার হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের দলবদল। ক্রেডিট গোস টু তামিম, কারণ ও আসলো এবং এই ইনিশিয়েটিভটা নিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে ক্রিকেটাররা, অবশ্যই এটা আমাদের অন্যতম বড় একটা আর্নিং সোর্স, বাট দিন শেষে ক্রিকেটাররা সবসময় মাঠে থাকতে চায়, মাঠে খেলতে চায়। বোর্ডকে অবশ্যই সাধুবাদ দেওয়া উচিত, সেই সাথে যে ক্লাবগুলোও খেলছে ক্লাবগুলোকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। শুধু ডিপিএল নয়, দুনিয়া জুড়ে লিস্ট এ টুর্নামেন্টের এক আসরে সবচেয়ে বেশি রান করার দারুণ কীর্তি আছে এনামুল হক বিজয়ের। ফিক্সিংয়ের সন্দেহের লিস্টে থাকার কথা বলে বুলবুল ফারুকরা বিজয়কে খেলতে দেয়নি সবশেষ বিপিএল। মোহামেডানের জার্সিতে কি সেই জ্বালা জুড়াবেন এই হার্ড হিটার ওপেনার? বিজয়কে তো ঢাকা প্রিমিয়ার লিগের রান মেশিন বলা হয়, এবার সেই মেশিনটা কতটা তৈরি আসলে? মেন্টালি প্রিপারেশন নিয়েছি, সাথে প্র্যাকটিসও করছিলাম লাস্ট কিছুদিন ধরে। সো আশা করি তার প্রিমিয়ার লিগের আগেই খুব ভালো মতো 100% তৈরি হয়ে যাবে। বিজয়, নাইম শেখ, পারভেজ ইমন, ইয়াসির রাব্বি, রিশাদ হোসেন, আফিফ হোসেনদের মতো তারকারা মোহামেডানে। সাদা কালোদের রাইভাল আবাহনীতে টেস্ট অধিনায়ক শান্তর সাথে সৌম্য, খালেদ, জাকের, সাব্বির, অঙ্কনরা। তবে শক্তপোক্ত দল গড়ে শিরোপার বড় দাবিদার প্রাইম ব্যাংক। ওদের জার্সিতে বুড়ো হারের ভেলকি দেখাবেন মাহমুদুল্লাহ রিয়াদ। টপ অর্ডারে তামিম আছে, আজিজুল হাকিম তামিম আছে, দীপু আছে, মিডিল অর্ডারে আমি আছি, পাটোয়ারি আছে এবং আরও ইয়াং কয়েকটা প্লেয়ার আছে। এবং অ্যাট দ্য সেম টাইম পেস বোলিং ডিপার্টমেন্টও ভালো, স্পিন ডিপার্টমেন্টও ভালো। আলিস আছে, রাফসান আছে, Tanjim Sakib is there, Enamul is there. So a lot of good young and experienced both mixture. মিঠুন, মুমিনুল, জাকির হাসানদের দলে ভিড়িয়ে প্রিমিয়ারে নিজেদের প্রথম আসরেই চমক দেখাতে মরিয়া ঢাকা লিওপার্ডস। পাকিস্তানের বিপক্ষে জোড়া টেস্ট থাকায় বেশ কয়েকটা ম্যাচে মুমিনুলের সার্ভিস পাবে না নবাগত ক্লাবটা। ওসবে আক্ষেপ নেই, পেমেন্ট ইস্যুতে হতাশ এই বাহাতি ব্যাটার। গত বছর আমরা অর্ধেক টাকা দিয়ে অর্ধেক পারিশ্রমিক দিয়ে খেলছি, তো এটা গত বছরে ছিল, এবারও তাই হচ্ছে। অবশ্যই যেটা বলেন এটা অবশ্যই হতাশাজনক। বিশেষ করে যারা প্রিমিয়ার লিগের খেলাটার উপর ডিপেন্ড করে, যাদের ফ্যামিলি আপনার চলে, তাদের জন্য অবশ্যই এটা হতাশাজনক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাটলিস্ট খেলাটা হচ্ছে, এটাও একটা ভালো জিনিস এটুকুই। দলবদলের দ্বিতীয় দিন রবিবারে দেখা যেতে পারে জাতীয় দলের বেশ কজনকে। সাইফুল রূপক, ৭১। পাল্টে যাচ্ছে বিসিবির অধীনে থাকা পূর্বাঞ্চল স্টেডিয়ামের নকশা। জায়গা বিশাল, তাই শুধু ক্রিকেট নয়, এটাকে একটা মাল্টিপারপাস স্পোর্টস ভিলেজে রূপ দেওয়ার কথা বলছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল আর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার দুজনেই পূর্বাঞ্চল স্টেডিয়াম পরিদর্শন শেষে বলেছেন এসব কথা। তবে কোন পক্ষ কতটা করছে বিনিয়োগ, সেটা এখনো পরিষ্কার নয়। রিপোর্টে বিস্তারিত। আমাকে একটা জিনিস বলতো, হাইব্রিড উইকেটে এটা কি সয়েল সহ ওই ঘাসটা, না জাস্ট ঘাসটাই হলো মেইনটেইন? সয়েল থাকে, সয়েলের থিকনেসটা কম। হ্যাঁ, আমাদের দেশের উইকেটে যদি আমরা ওই ঘাসটা দিয়ে ট্রাই করে দেখি, রাবারি টাইপ ঘাসটা থাকে, প্লাস্টিক ইয়ে থাকে, ওইটা মিক্স থাকে। হ্যাঁ, তো ওই ঘাসটা তো আনা ইজি, মাটি সহজ চেয়ে ট্রাই করে দেখেন এটা কি আনার প্রসেসটা কি, কতটুকু লাগবে না লাগবে, কি খরচ না। পূর্বাঞ্চলে ৩৭ একরের বেশি জমির সীমানা নির্ধারণ করা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের জন্য এবারে সেখানে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড থেকে আসছে আর্টিফিশিয়াল ঘাস, হচ্ছে হাইব্রিড উইকেট। আপার গ্রেডেড এই আইডিয়া কার কাছ থেকে এসেছে তা তো শুনলেনি। খোদ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট চাইছেন পূর্বাঞ্চলের ক্রিকেট ফ্যাসিলিটিতে অন্তত কয়েকটা উইকেট হোক এমন হাইব্রিড ধাঁচের। উইকেট যেমনই হোক, স্টেডিয়াম না থাকলে লাভ কি? আগের একাধিক সরকার আসা যাওয়ার মাঝে পূর্বাঞ্চলের এই স্টেডিয়াম পড়েছিল অবহেলা, অনাদরে। সরকারের সাথে সমন্বয়হীনতা ছিল, জমির ভাগাভাগি নিয়ে গোলযোগ। বিসিবি জমি বুঝে পেলেও এত বছরেও আলোর মুখ দেখেনি সাধের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। অবশেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আর বিসিবি সভাপতি এসে দাঁড়াতে পেরেছেন এক বিন্দুতে। তামিম ইকবাল আর আমিনুল হক দুজনেরই একই মত, কেবল ক্রিকেট নয়, পূর্বাঞ্চলের এই ঠিকানায় হবে মাল্টিপারপাস স্পোর্টস সিটি আদলের স্থাপনা। এখানে তো ক্রিকেট স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ, পাশাপাশি এখানে আমাদের বিভিন্ন স্পোর্টসের মাল্টিপারপাস কিছু বিষয় সার্ভ করার জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে। এখানে কিছু কিছু চেঞ্জেস নেসেসারি,
চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, এটা অনেক বড় একটা প্রপার্টি। এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ, এটা ক্রিকেটের জন্য ঠিক, কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে, ইন জেনারেল স্পোর্টসের জন্য ভালো হবে। ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তোবা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো ফাইন্যান্সিয়ালি, তো এটা আমাদেরও রেসপন্সিবিলিটি টু লুক আফটার দ্য আদার স্পোর্টস। তামিম আমিনুল দুজনের কথাই অবশ্য আজ করা যাচ্ছে। মন্ত্রণালয় আর বিসিবির মধ্যে দেন দরবার চলছে এখনো, আর সেটা এই পুরো স্টেডিয়ামের অর্থায়ন ইস্যুতে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানাচ্ছেন দ্রুত নির্মাণ কাজ শুরু করতে মিলবে সরকারের সাপোর্ট, তবে মূল দায়িত্বে শুরু থেকেই বিসিবি থাকছে। তার মানে টাকা বিনিয়োগ করবে ক্রিকেট বোর্ডই। অবশ্য তামিমও পরিষ্কারভাবেই বললেন মাল্টিপারপাস স্পোর্টস ফ্যাসিলিটি নিশ্চিত করতে হলে বিসিবির পাশাপাশি সরকারের অর্থায়নও প্রয়োজন হবে। ফার্স্ট ফেজে ক্রিকেট বোর্ড নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে, এটি নিয়ে যাতে আর কোনো নাটক তৈরি না হয় এবং সকল নাটকের অবসান শেষে আমরা এই পূর্বাঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়াম পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে খুব দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাল্লাহ। এখানে সরকারের অনেক বড় ইনভেস্টমেন্টের দরকার পড়বে যদি আমরা একটা বড় স্টেডিয়াম করতে চাই, তো আমরা দুজনের সাথে একসাথে মিলে খুবই দ্রুত যা যা নেসেসিটি চেঞ্জেস করার দরকার ওগুলো করে নিব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস হলো কাজটা শুরু হওয়াটা ইম্পর্টেন্ট। যৌথ অর্থায়নে যদি পূর্বাচল স্টেডিয়ামের কাজ হয় তবে কার কত শতাংশ বিনিয়োগ হবে, সেই হারেই এই অবকাঠামোর ব্যবহার হবে কিনা সেই বিষয়গুলো পরিষ্কার নয়। সম্ভবত সেটা আলোচনার টেবিলেই আছে এখনো। স্টেডিয়াম নির্মাণ কাজ এই দেন দরবার শেষ হওয়ার আগেই কি শুরু করা যাবে? খালিদ জামিল, ৭১। মাঠের অভাব মেটাতে বিসিবির সাথে যুক্ত হতে পারে তাসকিন, সৌম্য, সুজনদের ক্রিকেটার্স একাডেমি। মাঠ পরিদর্শন করে ভেন্যুর প্রশংসা করেছেন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। সব ঠিক থাকলে ডিপিএল এর খেলাও গড়াতে পারে সুজনদের একাডেমিতে। আবু নাইমের রিপোর্ট। ঢাকা প্রিমিয়ার লিগের ভেন্যুর কথা শুনলেই কানে বাজে জ্যাম ঠেলে বিকেএসপি ফতুল্লায় পৌঁছানো। ঢাকার কেন্দ্রে মাঠের অভাবেই ছুটে যেতে হয় সেখানে। তবে সমস্যার সমাধানে কাজে লাগতে পারে সুজন, তাসকিন, সৌম্যদের হাতে গড়া ক্রিকেটার্স একাডেমি। স্পোর্টিং উইকেটের সাথে দারুণ আউটফিল্ড ঢাকার মধ্যে হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ভালো। এমন মাঠে বিসিবি চাইলে যে কোনো খেলা আয়োজন করতে পারে। ফ্যাসিলিটিসে কমতি নাই, চাইলে যে কোনো প্রয়োজনে মাঠ ব্যবহার করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ও তো দেখে পছন্দ করছে এবং বলছে যে এটা প্রিমিয়ার লিগ হওয়ার মতো সুন্দর মাঠ। তো ওর কথা হচ্ছে, এটা আমি জিজ্ঞেস করলে কতটুকু শুনবে, বড় ছোট এরকম। তো এই হ্যাপি যেরকম দেখে। তো এটা তো এন্ড অফ দ্য ডে বিসিবির কল, তারা এখানে দিবে কি দিবে না। ভিজিট করে গেছে, গ্রাউন্ডস কমিটিও আসছিল কদিন আগে, ভিজিট করে গেছে। আজকে সং প্রেসিডেন্সিও আসছিল, তারা দেখে গেল। এখন আমি সাজেস্ট করলাম যে ক্যাম্পগুলো এখানে করা যায় কিনা, ইফ দে গ্রিড। কারণ অনেক সময় ভালো মাঠ, ভালো উইকেট হয় না জুনিয়র লেভেলের ক্যাম্পগুলো স্পেশালি। ক্রিকেটের উন্নয়নের কথা বলা হলেও রুট লেভেলে কাজ কতটুকু হয় তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এগিয়ে হালটা ধরলেন সুজন, সৌম্য, সাইফুদ্দিনরা। এখান থেকেই তৈরি হবে সাকিব, তামিম। সে প্রয়োজনে গুণে মানে ভালো একাডেমি তৈরি করা। বোর্ড প্রধানের পরিদর্শনও হয়েছে ব্র্যান্ডিং। বলে আমি রেটিং করবো এখন একাডেমিগুলোর, কে কত ভালো একাডেমি, কার ফ্যাসিলিটিস কী আছে রেটিং করে। তাহলে বাচ্চারা মারা, বাপ মারাও দেখতে পারবে কোন একাডেমিতে বাচ্চাদের পাঠাবে, কোচ কারা না কারা, এগুলো জিজ্ঞেস করলো। তো ইজ হ্যাপি, টোটালি ভেরি হ্যাপি। বোর্ড প্রেসিডেন্ট তামিম ক্রিকেটের উন্নয়নের সুযোগ যেখানে পাচ্ছেন কাজে লাগাচ্ছেন। সুজনদের একাডেমিতে আবাসিক ব্যবস্থা করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। অবশ্য সে কাজটা বোর্ডের জন্য ফেলে রাখতে চায় না কর্তৃপক্ষ। নিজেদের মতো করেই সাজাতে চান সুজনরা। ও বলছে যদি আমরা আপনি পারবেন না পারেন, আমরা বিসিবি থেকে চেষ্টা করবো যে একটা আবাসিক করতে পারি এখানে। বাট এটা তো জাস্ট কথার কথা। আমার আবাসিক আছে, জিজ্ঞেস করলো কতজন থাকে এখানে। আমার একটা দোতলা করা যাবে, আমরা সেটাও প্ল্যান করে রাখছি। তো ওইগুলাই তখন মানে আসলে যদি এখানে খেলা হয় অনেক বা ক্যাম্প হয়, তখন আমরা অনেক কিছুই করতে পারি আসলে। মাঠের টাচ আপ বাকি, শেষ হলে এখানে ঢাকা প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টের খেলাও গড়াতে পারে। তাসকিন, মোসাদ্দেকেরা নিজেদের মাঠে খেলার এক্সপেরিয়েন্সটাও নিতে পারবেন শিগগিরই। আবু নাইম, ৭১। যৌন হয়রানির মতো ঘটনা প্রমাণিত হওয়ায় মঞ্জুরুলকে শাস্তি দেওয়ায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিকেটার জাহানারা আলম। কিন্তু শুধু নিষিদ্ধ করাতে খুশি হতে পারেননি এই ভুক্তভোগী, আরো বেশি শাস্তি আশা করেছিলেন। পাশাপাশি নারী উইংয়ের অভিভাবক তৎকালীন চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জাহানারা। যেন আর কোনো জাহানারা সাফারার না হয় ভবিষ্যতে। আমার সব থেকে খারাপ লেগেছে ওমেন্স উইংয়ের অভিভাবক তখনকার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভাই কোনো কিছু যাচাই বাছাই না করে তিনি মন্তব্য করে বসলেন আমি নাকি বাইরের লোক এবং আমি যা বলেছি সব ভিত্তিহীন। তিনি আবারও মন্তব্য করেন তার ভাই মিস্টার মঞ্জুর নাকি অনেক বড় শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, মঞ্জু নাকি এত বড় শাস্তি ডিজার্ভ করে না। তিনিও মন্তব্য করেন যে
নারী ক্রিকেটাররা নাকি সমঝোতা করে ক্রিকেট খেলে বলে তিনি মনে করেন। যারা একটা ম্যাচ দেখার জন্য না ঘুমিয়ে রাত কাটিয়ে দেন কোটি বাংলাদেশি, সেই নেইমার জুনিয়রের সঙ্গে শুধু দেখাই করেননি শাহনুর রুমেন, তার হাতে তুলে দিয়েছেন বাংলাদেশের লাল সবুজ জার্সি। যেন ব্রাজিলের প্রতি কোটি বাংলাদেশি পাগলাটে ফুটবল ফ্যানদের আবেগ অনুভূতিটাই তুলে ধরলেন এই ফটো জার্নালিস্ট। হাসান সজীবের রিপোর্ট। এটা শুধু একটা ভিডিও না, এটা একটা স্বপ্নের দৃশ্য, যে স্বপ্ন কোটি বাংলাদেশি ফুটবল প্রেমী চোখ বন্ধ করলে দেখে। নেইমারের খুব কাছে যাওয়া, তার সঙ্গে একবার কথা বলা আর হাতে তুলে দেওয়া বাংলাদেশের লাল সবুজ জার্সি। আজ সেই স্বপ্নই যেন বাস্তবে রূপ দিলেন বাংলাদেশের শাহনুর রুমেন। ব্রাজিল, যেখানে ফুটবল শুধু খেলা না, জীবনযাপনের অংশ, এই দেশের প্রতিটি স্টেডিয়াম, প্রতিটি ম্যাচ যেন একটা ইতিহাস। আর তার মাঝেই কাজ করছেন সিলেটে জন্ম নেয়া শাহনুর রুমেন। ফটো জার্নালিস্ট হিসেবে ক্যামেরার লেন্সে তুলে ধরছেন দেশটির ফুটবলের হৃদস্পন্দন, গ্যালারির উল্লাস, মাঠের ঘাম আর তারকাদের গল্প। আর এবার তো তিনি নিজেই গল্পের অংশ হলেন, বিশ্ব ফুটবলের তারকা নেইমারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দিয়ে। কিন্তু সেটা কি করে সম্ভব হলো? খেলাযোগের সঙ্গে আলাপে শাহনুর তুলে ধরেন সেই রোমাঞ্চিত মুহূর্তটা। কাজের মাধ্যমে বেশ কয়েকবার নেইমারের সঙ্গে দেখা হলেও খুব বেশি কথা বলার সুযোগ হয়নি তার। তবে দীর্ঘদিনের স্বপ্ন ছিল কবে লাল সবুজের জার্সিটা তুলে দেবেন সুপারস্টারের হাতে, সেই আশায় যে তারকার অর্জনে হাসে বাংলাদেশ, উল্লাসে মাতোয়ারা হয় লাল সবুজ। ইনজুরি কিংবা শঙ্কায়ও বুক ভারী হয়ে ওঠে এদেশের সমর্থকদের। অথচ কখনো হয়তো যাওয়া হয়নি ব্রাজিলে, দেখা হয়নি নেইমারের সঙ্গে সামনাসামনি, তবুও এক আত্মার সম্পর্ক যেন নেইমারের সঙ্গে, যেন বাংলাদেশেরই একজন এই ব্রাজিলিয়ান। এমন একজন সুপারস্টারের কাছে যখন বাংলাদেশের জার্সি তুলে দিচ্ছিলেন শাহনুর, জানান সেই মুহূর্তটা যেন থমকে গিয়েছিল। কেননা এটা যে শুধু জার্সি তুলে দেওয়ার বিষয় ছিল না, এটা ছিল কোটি সমর্থকের ভালোবাসা, গর্ব আর দীর্ঘদিনে না বলা একটা অনুভূতি। সেই অনুভূতি তার কাছে যেমন আবেগের, তেমনি গর্বেরও বটে। নেইমারকে জার্সি তুলে দেওয়ার এই খানিক সময়েও বাংলাদেশ সম্পর্কে বলতে ভুলে যাননি শাহনুর। খেলাযোগকে জানিয়েছেন কি ঘটেছিল সেই মুহূর্তটাতে। বাংলাদেশে যে নেইমারে রয়েছে কোটি কোটি ফুটবল ভক্ত, যারা ব্রাজিলকে যেন নিজেদের সেকেন্ড হোমি ভাবে, ভালোবাসে নিঃস্বার্থভাবে, এই বার্তাই পৌঁছে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকার কানে। নেইমারও শুনেছেন মন দিয়ে, এক মুহূর্ত থেমে তাকিয়েছিলেন লাল সবুজ জার্সির দিকে। কিন্তু কেন নেইমারকে জার্সি উপহার দেয়া? চাইলে তো কেবল জার্সিতে একটা অটোগ্রাফ নিতে পারতেন তিনি, কিন্তু শাহনুরের পরিকল্পনা ছিল ভিন্ন, যাতে জার্সিতে বাংলাদেশের পতাকার দিকে নজর পড়ে নেইমারের। যে দেশটার ফ্যানরা পাগলের মতো ভালোবাসেন এই তারকাকে, সেটা যাতে তার অন্তরে গেঁথে যায়। তবে এমন একটা দারুণ মুহূর্তের পাশাপাশি শাহনুরের প্রতিনিয়ত আফসোস হয় ব্রাজিলের ফুটবল কাঠামো দেখে। খেলাযোগকে প্রবাসী জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল স্ট্রাকচারে এখনো যোজন যোজন পিছিয়ে। তার মনে একটাই প্রশ্ন, কবে বিশ্বমানের ফুটবল সুবিধা গড়ে উঠবে বাংলাদেশে? হাসান সজীব, ৭১। আবার আলোচনায় ফিফা বিশ্বকাপ 2026-এর টিকিট। ডাইনামিক প্রাইসিং পদ্ধতিতে বাড়ে টিকিটের দাম, আর চড়া দামের বিষয়ে এবার মুখ খুললেন ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো। তার মতে বিশ্বকাপের এই আয় দিয়ে আগামী ৪৭ মাসের গেম প্ল্যান করা হয়, তাই ফুটবলকে বাঁচিয়ে রাখতেই এই পরিকল্পনা ফিফার। তাজিন খন্দকারের রিপোর্ট। ফুটবল কি কেবলই ৯০ মিনিটের উন্মাদনা, নাকি পর্দার আড়ালে চলা এক বিশাল দাবার বোর্ড? উত্তর আমেরিকায় যখন বিশ্বকাপ ফুটবলের দামামা বাজছে, তখন মাঠের ঘাসের চেয়েও উজ্জ্বল হয়ে উঠেছে ডলারের ঝনঝনানি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ডেস্কে এখন আবেগের চেয়ে অঙ্কের হিসাবটাই বেশি, কারণ তিনি জানেন অতি লোভে তাঁতি নষ্ট হলেও ফিফার রাজত্ব চালাতে গেলে তিমিরের পেটেও যে হাত দিতে হয়। ফিফা বিশ্বকাপের এবারের আসরের টিকিটের দাম নিয়ে সমালোচনা, সে আর নতুন কি। সোনার হরিণ টিকিটের জন্য কত না অপেক্ষা, কিন্তু সেখানে সবচেয়ে বড় বাধা হলো মোটা অঙ্কের অর্থ। বিশ্বকাপের ৩ ক্যাটাগরির টিকিট মূল্য প্রকাশ করে আগে থেকে সমালোচিত ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কেননা ডাইনামিক প্রাইসিং পদ্ধতিতে একই ভেন্যুতে অনুষ্ঠিত হলেও এক এক ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে এক এক রকম। এমনিতে টিকিট কিনতে হবে উচ্চ মূল্যে,
এর উপর আবার ডাইনামিক প্রাইসিং এর কারণে ক্ষেত্র বিশেষে সেই দামটা গিয়ে দাঁড়ায় আরো বেশি। এবার গ্যালারির সামনের সারিতে বসে খেলা দেখতে নতুন মূল্য প্রকাশ করেছে ফিফা। আসন প্রতি দর্শকদের গুনতে হবে $4,105 বা 5 লাখ টাকারও বেশি। তীব্র সমালোচনা সত্ত্বেও বর্তমান মূল্য কাঠামোতে অটল থাকার কারণ স্পষ্ট করলেন ফিফা প্রধান। তিনি যুক্তি দিয়েছেন যে 39 দিন ধরে চলা এই টুর্নামেন্ট থেকে অর্জিত আয় দিয়েই দুটি আসরের মধ্যবর্তী সময়ে বিশ্বব্যাপী কার্যক্রম টিকিয়ে রাখে ফিফা। তার সাফ কথা, এই 1 মাসের ইনকাম দিয়েই চলবে আগামী 47 মাসের মেগা প্ল্যান। ফিফা বস আরও বলেন, 47 মাস আমরা ক্ষুধার্ত থাকি এই 1 মাসের জন্য। ইটস নট জাস্ট আ গেম, ইটস অ্যান এম্পায়ার সার্ভাইভাল। মানুষ বলে লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু আমি বলি সঠিক ইনভেস্টমেন্ট ছাড়া সাকসেস ইম্পসিবল। বিশ্বকাপ এখন আর সাধারণের উৎসব নয়, এ যেন এক এক্সক্লুসিভ গালা ডিনার, যেখানে সাধারণ সমর্থকদের অবস্থা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো দুঃসাধ্যের কাজ। অথচ ফিফার ক্যালকুলেটরে এই আকাশচুম্বী মূল্য বৃদ্ধি একমাত্র লাইফলাইন। এই আয়েই যে বাকি 4 বছরের ব্যবসা চালিয়ে যায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাজিন খন্দকার, 71। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।